তোরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 73 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তো সেগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকে শুরু করি ক্লাস। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? তো মনে রাখবে, গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করে একমাত্র হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন এ। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত? অর্থাৎ আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু আসে বারবার। তো মনে রাখবে, আন্তর্জাতিক ন্যায়ালয় অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডসে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এটির প্রধান কাজ হচ্ছে স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ মতামত দেওয়া। নেক্সট প্রশ্ন, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা কার আত্মজীবনী? এটা তো বারবার পরীক্ষায় এসেছে, প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা কম বেশি অনেকে পারবে অ্যান্সার। তো তোমরা লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো। আর যেগুলো দেখবে তোমরা পারছো না, নতুন প্রশ্ন তোমাদের কাছে মনে হচ্ছে, সেগুলো তোমরা খাতায় নোট করে রাখতে পারো, তাহলে তোমাদের পরে রিভাইজ করতে সুবিধা হবে। আর যদি তোমরা সেটা না করতে চাও, তাহলে আমাদের পিডিএফ পারচেস করে নিতে পারো। আমাদের পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সৌরভ গাঙ্গুলি হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা তার আত্মজীবনী। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় আইএএস হন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে, প্রথম ভারতীয় আইএএস হয়েছিলেন হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি লেখক, সঙ্গীত স্রষ্টা ও ভাষাবিদ। তিনি ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়। পরের প্রশ্ন, শ্বেত বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়েছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো মনে রাখবে, শ্বেত বিপ্লবটি হয়েছিল হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তো শ্বেত বিপ্লব অর্থাৎ হোয়াইট রেভলিউশন শুরু হয়েছিল 1970 সালে। এটি ছিল ভারতের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের একটি উদ্যোগ। এটি ছিল বিশ্বের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন কর্মসূচি। অপারেশন ফ্লাড নামে পরিচিত এই প্রকল্প ভারতকে দুধের ঘাটতিপূর্ণ দেশ থেকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে রূপান্তরিত করেছে। এটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, যে অপারেশন ফ্লাড নামে বলতে কি বোঝায়। তো এখানে তোমরা এটা বলতে পারবে যে অপারেশন ফ্লাড হচ্ছে শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের সাথে যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অপারেশন ফ্লাড এটা বা শ্বেত বিপ্লব হয়েছিল 1970 সালে। নেক্সট প্রশ্ন, তোমাদের জন্য এখানে একটা হোমওয়ার্ক আছে। তোমরা বলবে যে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, লি কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? কৃষি, ভূমি সংস্কার, শিল্প নাকি রাষ্ট্রকৃত কমিশন গঠন? রাষ্ট্রকৃত কমিশন গঠন অর্থাৎ এটার মানে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। তো মনে রাখবে, লি কমিশন হচ্ছে এটা রাষ্ট্রকৃত কমিশন গঠন বা পাবলিক সার্ভিস কমিশনের সাথে যুক্ত। তো ভাইসরয় লর্ড রিডিংয়ের সময় 1923 সালে লি কমিশন গঠিত হয়। এই কমিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 1926 সালে ভারতে প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। পরের প্রশ্ন, মুল্লা পেরিয়ার নদী বাঁধ কোন কোন রাজ্যের মধ্যে বিবাদমান? অর্থাৎ মুল্লা পেরিয়ার বাঁধের জন্য কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ দেখা যায়? তো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু পরীক্ষায় আসে। তো মনে রাখবে, মুল্লা পেরিয়ার নদী বাঁধটি হচ্ছে কেরালা এবং তামিলনাড়ুর সীমানাতে অবস্থিত, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার।
তো মুল্লাপেরিয়ার বাঁধ সমস্যাটি দক্ষিণ ভারতের দুটি রাজ্য তামিলনাড়ু এবং কেরালার মধ্যে অসন্তোষের কারণ। 116 বছর আগে পেরিয়ার নদীর উপর নির্মিত বাঁধটি জল পুনরুদ্ধারের জন্য নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন, কাব্যচরিতম গ্রন্থটি কে রচনা করেন? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা লাইভ কমেন্টও অ্যান্সার করতে থাকো। তো মনে রাখবে কাব্যচরিত গ্রন্থটি হচ্ছে সমুদ্রগুপ্ত রচনা করেছিলেন, অপশন ডি। নেক্সট প্রশ্ন, প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, লর্ড আর্মহার্স্ট ছিলেন হচ্ছে প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধের সময় গভর্নর জেনারেল। তো 1824 সালে প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধ হয়। এটি ছিল ব্রিটিশ ভারতীয় ইতিহাসে সবথেকে দীর্ঘ এবং ব্যয়বহুল যুদ্ধ। ইয়ন্দাবর সন্ধির মাধ্যমে এটির সমাপ্তি ঘটে। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, তো মনে রাখবেন যে ইয়ান্দাবর সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধটির সমাপ্তি ঘটেছিল এবং এটা হয়েছিল 1824 সালে। পরের প্রশ্ন, উলগুলান কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে উলগুলান হচ্ছে মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত, অপশন ডি। তো উলগুলান ছিল সবথেকে বড় উপজাতীয় বিদ্রোহ। এটি মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত, যা 1899 সালে সংগঠিত হয়। পরের প্রশ্ন, থাংলা গিরিপথ এটা কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে থাংলা গিরিপথটি হচ্ছে লাদাখে অবস্থিত, অপশন ডি। এরপরে এর সাথে সাথে এই পাসগুলো মনে রাখবে, এই তিনটে পাস বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে যে থালঘাট পাস হচ্ছে মুম্বাই এবং নাসিককে যুক্ত করে, ভোরঘাট মুম্বাই আর পুনেকে যুক্ত করে, আর পালঘাট হচ্ছে তামিলনাড়ু এবং কেরালাকে যুক্ত করে। এই তিনটা ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের আসতে পারে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতটির নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতটির নাম হচ্ছে আরাবল্লী পর্বত, অপশন এ। তো ভঙ্গিল পর্বত মূলত উঁচু নিচু ভাঁজ বিশিষ্ট পর্বত। ভূপৃষ্ঠের কোনো অংশে প্রবল পার্শ্ব চাপের ফলে ভূভাগে অবনতি সৃষ্টির ফলে সেই স্থানটিতে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এ ধরনের পর্বতগুলো কখনো কখনো 5000 মিটারের অধিক উচ্চতাও হতে পারে। নেক্সট প্রশ্ন, ভেনিস অফ ইস্ট কাকে বলে? তো মনে রাখবে কেরালা রাজ্যের আলাপ্পুজাকে হচ্ছে ভেনিস অফ ইস্ট বলা হয়। তো এটি ভারতের দক্ষিণাঞ্চলের একটি উপকূলীয় শহর। এটি কেরালা রাজ্যে অবস্থিত এবং লর্ড কার্জন এই জায়গাটিকে প্রাচ্যের ভেনিস বা ভেনিস অফ দ্য ইস্ট বলেছিলেন। নেক্সট প্রশ্ন, জার্মান সিলভার নিচের কোনটি অনুপস্থিত? তো অপশনগুলির মধ্যে জার্মান সিলভারে কোনটি থাকে না? এই প্রশ্নটাও বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। তো জার্মান সিলভার কপার, নিকেল এবং জিঙ্ক এই তিনটে ধাতু দিয়ে তৈরি। একমাত্র এখানে Ag অর্থাৎ এখানে রূপা এটা থাকে না। তো অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো জার্মান রৌপ্য বা জার্মান সিলভার একটি তামা, নিকেল, দস্তা সংকর ধাতু, যা কোনো প্রকৃত রূপা ধারণ করে না, অর্থাৎ এর মধ্যে কোনো রূপা নেই। আর এটি নিকেল সিলভার বা নিউ সিলভার নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, কোনো দর্পণের রশ্মির চ্যুতিকোণ 60 ডিগ্রি হলে আপতন কোণ কত হবে? তো এটার একটা সোজা সূত্র রয়েছে। তো কোনো রশ্মির চ্যুতিকোণ যদি 60 ডিগ্রি হয়, তার আপতন কোণ হয়ে যাবে এটা ঠিক অর্ধেক, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 30 ডিগ্রি। তো এখানে এই দর্পণের রশ্মির চ্যুতি যদি 60 ডিগ্রি হয়, তাহলে আপতন কোণ হয়ে যাবে এখানে 30 ডিগ্রি। তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অপটিক্যাল ফাইবারে মূলত আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? প্রতিফলন, প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নাকি কোনোটি নয়? তো অপটিক্যাল ফাইবারে মূলত আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধর্মটিকে কাজে লাগানো হয়। তো অপটিক্যাল ফাইবার কেবল হলো অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল করে কাজ করে এবং ডেটা আদান প্রদানের জন্য লেজার রশ্মি ব্যবহার করে। নেক্সট প্রশ্ন,
লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কিরূপ দেখাবে? তো একটি সবুজ পাতাতে যদি আমরা লাল আলো ফেলাই তাহলে সেটা কি রং দেখাবে? লাল, সবুজ, কালো, নাকি কোনো ঠিক নাই। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, কালো দেখাবে। তো সাদা আলো যখন গাছের পাতায় পড়ে তখন সেটি সবুজ বাদে বাকি সব আলো শোষণ করে নেয় এবং শুধু সবুজ আলো প্রতিফলিত করে বলে পাতাটিকে সবুজ দেখায়। কিন্তু লাল আলো যখন গাছের পাতায় পড়বে তখন পাতাটি সেই লাল আলোকে শোষণ করে নেবে এবং কোনো আলো প্রতিফলিত করবে না, কারণ সবুজ পাতা শুধু সবুজ আলো প্রতিফলন করে, অন্য সব বর্ণের আলো শোষণ করে নেয়। এই কারণে লাল আলোতে গাছের পাতা কালো দেখাবে। নেক্সট প্রশ্ন, মাই মেমোরিজ অফ INA অ্যান্ড নেতাজি, এই বইটা কে রচনা করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই বিখ্যাত বইটি রচনা করেছিলেন হচ্ছে শাহনওয়াজ খান। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো শাহনওয়াজ খান ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় ন্যাশনাল আর্মির একজন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সুভাষচন্দ্র বসুর ভাষণে তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, যেখানে তিনি যুদ্ধবন্দীদের ভারতীয় জাতীয় সেনাবাহিনীতে যোগ দিতে এবং স্বাধীন ভারতের জন্য লড়াই করতে বলেছিলেন। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যার কৃষক বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বাবা রামচন্দ্র, অপশন বি। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কার জনঘনত্ব সর্বাধিক? অর্থাৎ ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রয়েছে সেগুলোর মধ্যে কোথায় জনঘনত্ব সর্বাধিক? অর্থাৎ 2011 সালে যে জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুসারে কোথাকার জনঘনত্ব সব থেকে বেশি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় আসে। তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশান সি, দিল্লি। দিল্লিতে হচ্ছে জনঘনত্ব সব থেকে বেশি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনঘনত্ব সর্বাধিক রাজ্য হচ্ছে বিহার এবং দ্বিতীয় নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। আর কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বাধিক জনঘনত্ব হচ্ছে দিল্লি, এরপরে দ্বিতীয় নম্বরে রয়েছে চণ্ডীগড়, আর সবথেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ এটা বারবার পরীক্ষায় আসে যে সবথেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? তো অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ, এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কোন সালে গৃহীত হয়? তো যোজনা থেকেও অনেকবার পরীক্ষায় আসে এরকম ধরনের প্রশ্ন, তো ইম্পর্টেন্ট, এটা তোমাদেরও পরীক্ষায় আসতে পারে। তো স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা হচ্ছে 1999 সালে গৃহীত হয়েছিল। তো 1 এপ্রিল 1999 স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা চালু করা হয়েছিল। SGSY এর লক্ষ্য ছিল যে সমস্ত দরিদ্র পরিবারগুলিকে সাহায্য করে তাদের প্রতি মাসে কমপক্ষে 2000 টাকা আয় আছে তা নিশ্চিত করা, যাতে সেই পরিবারগুলিকে 3 বছরের মধ্যে দারিদ্র্য থেকে বের করে আনা যায়। পরের প্রশ্ন, বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, আত্রেই নদীর তীরে। পরের প্রশ্ন, কর্পোরেট ট্যাক্স কে আরোপ করে? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, স্থানীয় প্রশাসন, নাকি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার দুজনেই? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কেন্দ্রীয় সরকারই একমাত্র কর্পোরেট ট্যাক্স আরোপ করে। তো এটি কোম্পানির, অর্থাৎ কর্পোরেট ট্যাক্স হচ্ছে কোম্পানির নিট আয়ের উপর আরোপিত একটি কর, আর এই করটি হচ্ছে এক প্রকার প্রত্যক্ষ কর। নেক্সট প্রশ্ন, কেসি মার্টিন ছদ্মনাম নিয়ে বাটাভিয়া রওনা হন কে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতে পারে এরকম প্রশ্ন। তো কেসি মার্টিন ছদ্মনাম নিয়ে বাটাভিয়া রওনা হয়েছিলেন হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মানবেন্দ্র রায় ছিলেন ভারতবর্ষের স্বাধীনতার পূর্বাবধি সমাজতান্ত্রিকদের নেতা। বিপ্লবী প্রয়াস সাধনে তিনি অসংখ্য ছদ্মনাম গ্রহণ করেন, যেমন মিস্টার মার্টিন, হরি সিং, ডক্টর মাহমুদ, মিস্টার হোয়াইট, মি ব্যানার্জি ইত্যাদি। তবে মানবেন্দ্রনাথ রায় এবং MN রায় নামে তিনি সমধিক পরিচিত। নেক্সট প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, 1992 সালে
বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। তো বসুন্ধরা সম্মেলন 1992 রিও ডি জেনিরো ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত সম্মিলিত জাতিপুঞ্জ সম্মেলন নামে পরিচিত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। এখানে বারবার পরীক্ষায় আসে যে বসুন্ধরা সম্মেলন এটা কোথায় হয়েছিল, এটা অ্যান্সার হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য দ্য ল্যান্ড অফ কিংস নামে পরিচিত? তো দ্য ল্যান্ড অফ কিংস নামে পরিচিত হচ্ছে রাজস্থান রাজ্য, অপশন এ। পরের প্রশ্ন, 1831 থেকে 32 সালে যে কোল বিদ্রোহ হয়েছিল সেই কোল বিদ্রোহে নেতৃত্ব কে দিয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে বুদ্ধ ভগত, অপশন এ। তো বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই-মুন্ডা, ঝিন্দ্রাই মানকি প্রমুখরা কোল বিদ্রোহের নেতৃত্ব দেন। মুন্ডা, খেরিয়া, উরাও, হো ও ভূমিজ সহ ছোটনাগপুরের আদিবাসীদের কোল বলা হতো। শেষ পর্যন্ত ব্রিটিশ সেনা নির্মম দমন পীড়নের মাধ্যমে এই বিদ্রোহ দমন করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন উপজাতির মানুষ সংখ্যায় সর্বাধিক? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো মনে রাখবে ভারতের উপজাতি মানুষদের মধ্যে সবথেকে বেশি সংখ্যায় রয়েছে হচ্ছে ভিল উপজাতির লোক, অপশন বি। তো 2011 সালের আদমশুমারি অনুসারে ভিল হচ্ছে ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠী। তারা ভারতের মোট তপশিলি উপজাতির জনসংখ্যার প্রায় 38% গঠন করে। ভিল উপজাতিরা মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এর পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও এদের পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কোন দেশের সহায়তায় বোকারো এবং ভিলাই স্টিল প্ল্যান্ট নির্মিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার সহায়তায় বোকারো এবং ভিলাই স্টিল প্ল্যান্টটি গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে গার্ডিয়ান অফ পাবলিক পার্স বলা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার কিন্তু পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো গার্ডিয়ান অফ পাবলিক পার্স বলা হয় হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যাকে বলা হয় ক্যাগ বা কন্ট্রোলার ও অডিটর জেনারেল। তো একে বলা হয় গার্ডিয়ান অফ পাবলিক পার্স। তো ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে গার্ডিয়ান অফ পাবলিক পার্স বলা হয়। ভারতের সংবিধান ভারতের কন্ট্রোলার ও অডিটর জেনারেল এর একটি স্বাধীন অফিসের ব্যবস্থা করে। তিনি ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগের প্রধান। আর এর সাথে সাথে মনে রাখবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কথা আমাদের ভারতের সংবিধানের আর্টিকেল নাম্বার 148-এ উল্লেখ করা আছে। এই 148টা খুব ইম্পর্টেন্ট, এই আর্টিকেল নাম্বারটা ভালো করে মনে রাখবে। এখানে প্রশ্ন আসতে পারে যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সংবিধানের কোন আর্টিকেলের সাথে যুক্ত? অ্যান্সার হবে 148 নাম্বার আর্টিকেলের সাথে যুক্ত। পরের প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা তো তোমাদের অনেকবার পড়ানো হয়েছে এবং এটাও বারবার পরীক্ষায় আসে। তো ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি হচ্ছে দেরাদুনে অবস্থিত, অপশন ডি। পরের প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশটি মানুষের বুদ্ধি, চিন্তা, দুঃখ, বেদনা, আনন্দের অনুভূতি নিয়ন্ত্রণ করে থাকে? অপশন হচ্ছে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক নাকি হাইপোথ্যালামাস। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, গুরু মস্তিষ্ক। তো গুরু মস্তিষ্ক হচ্ছে মানুষের বুদ্ধি, চিন্তা, দুঃখ, বেদনা, আনন্দের অনুভূতি এসব নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, দ্য লাইট অফ এশিয়া কাকে বলা হয়? এটাও বারবার পরীক্ষায় আসে। তো দ্য লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধকে, অপশন বি। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন কোথায়? লোকসভা, রাজ্যসভা, সংসদের যুগ্ম অধিবেশনে নাকি কেন্দ্রীয় ক্যাবিনেটের সভায়? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো মনে রাখবে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন একমাত্র রাজ্যসভাতে। আর তোমাদের এই প্রশ্নটা কালকে পড়ানো হয়েছিল যে সংসদের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন। তো এটা তোমরা আজকে তোমাদের এটা হোমওয়ার্ক, তোমরা কমেন্টে জানাবে যে এই সংসদের যদি যুগ্ম অধিবেশন হয় তো সেই অধিবেশনে কে সভাপতিত্ব করেন, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে।
তো সংবিধানের 64 নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন এবং তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে বেতন পান, উপরাষ্ট্রপতি হিসাবে নয়। নেক্সট প্রশ্ন, ভারতের পৌরসভা বা কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা কোনটি? তো ভারতের পৌরসভা বা কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হচ্ছে তাকে অবশ্যই 21 বছরে হতে হবে, 21 বছর পুরো থাকতে হবে। নেক্সট প্রশ্ন, রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কি বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, ব্লাইন্ড স্পট। তো রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে বলা হয় ব্লাইন্ড স্পট। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্যে প্রথম বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা কোনটি? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিশাখাপত্তনম। তো বিশাখাপত্তনম ইস্পাত কারখানা হচ্ছে দাক্ষিণাত্যে প্রথম বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা। এটি ভাইজাগ স্টিল নামে সমধিক পরিচিত। ভারতের জামশেদপুরে প্রথম ইস্পাত কারখানাটি স্থাপন করা হয় এবং এটিকে 1907 সালে জামশেদটি নুসের ওয়ানজি টাটা প্রতিষ্ঠিত করেছিলেন। পরের প্রশ্ন, কোন নদীর ওপর ইন্দিরা গান্ধী ক্যানাল তৈরি হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। তো ইন্দিরা গান্ধী ক্যানেল তৈরি হচ্ছে শতদ্রু নদীর উপরে, অপশান এ। তো ইন্দিরা গান্ধী খাল পাঞ্জাব রাজ্যের শতদ্রু ও বিয়াস নদীর সঙ্গমের নিকটে হরিকেতে অবস্থিত। হরিকে বাঁধ থেকে শুরু হয় এবং রাজস্থান রাজ্যের উত্তর পশ্চিমে থর মরুভূমিতে সেচ ব্যবস্থার মধ্যে গিয়ে শেষ হয়। নেক্সট প্রশ্ন, সংবাদ সংস্থা রয়টার্স এটা কোন দেশের সংবাদ সংস্থা? ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া নাকি ফ্রান্সে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমের সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এবং এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন বাঙালি মহিলা সর্বপ্রথম ডিএম হন? ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো কোন বাঙালি মহিলা সর্বপ্রথম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, রানু ঘোষ। তো রানু ঘোষ হচ্ছে প্রথম বাঙালি মহিলা যিনি সর্বপ্রথম ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লাসশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।